25-30 জন কিন্তু স্পটে পড়ে গেছেন। প্রথমেই এস এম ফরহাদ আমাকে ফোন দেয়, তখন ও বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, যে ভাই আমরা কি করব, আন্দোলনে কোটা তো এখন আবার নতুন করে পুনর্বহাল হচ্ছে, তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা তো নামতেছে এবং আন্দোলনে যারা আছে ওরা সবাই যোগাযোগ করতেছে বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাথে। তারা তো শিবিরকে চিনত, শিবিরের কাছেই তো তারা এসেছে, তারা সহযোগিতা তো আমার কাছে চাইতে আসেনি। মাথায় গুলিবিদ্ধ, স্নাইপার শটে মাথায় গুলিবিদ্ধ আহতদেরকে হাসপাতালে, অনাবিল হাসপাতাল কাজলা ফুটওভার ব্রিজের এখানে, মানে সাথেই ছিলাম, রাস্তা করে দিচ্ছিলাম যাতে হসপিটালে যায়। জুলাই আন্দোলনের কোন মুহূর্তগুলো আপনাকে এখনো আলোড়িত করে? অনেকগুলো, কারণ মানে মুভমেন্টের সাথে আমার সংযুক্তি নানামুখী আর কি। প্রথমত হলো এই আন্দোলনের যে সিদ্ধান্তগুলো যেভাবে নেওয়া হতো, যখন নেওয়া হতো, এর সাথে আমি কানেক্টেড ছিলাম। দ্বিতীয়ত হলো যে আমি প্রতিদিনই রাজপথে ছিলাম। তো এই আন্দোলনের সবচেয়ে যে ট্র্যাজিক রুট যাত্রাবাড়ি, তো এই যাত্রাবাড়ি রুটে আমি প্রতিদিন আন্দোলন করেছি। অল্প কিছুদিন আমি ক্যাম্পাসে শহীদ মিনারে এসেছি, আর বাকি সময়টা আসলে আমাকে আন্দোলনটা করতে হয়েছে এই যাত্রাবাড়ি রুটেই। সো প্রায় প্রতিদিনের গল্প আছে, তবে বিশেষত আমার কাছে মনে হয় যে 14 তারিখ রাতে যখন শিক্ষার্থীরা স্লোগানে নেমে পড়লো, তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে স্লোগানে নেমে পড়লো, তখন আমরা বুঝতে পারছি যে হাসিনা যে অস্ত্র ব্যবহার করে বারবার সব আন্দোলনকে দমন করে, এইবার আর এই আন্দোলনকে দমন করতে পারবে না। এবং পরের দিন কিন্তু এই স্লোগানের কারণেই ওবায়দুল কাদের, সাদ্দাম, শয়নরা শিক্ষার্থীদের উপর হামলা করছে কিন্তু তাদের নির্দেশে, এবং শিক্ষার্থীদের উপর হামলা করে আমাদের সবার চোখে কিন্তু ওই মানে আহত চিত্রগুলো চোখে আছে, বিশেষত তন্নির চেহারাটাও সবার চোখের সামনে ভাসার কথা। তো এটা একটা মানে আলোড়িত দৃশ্য ছিল। পরের দিনই কিন্তু আবু সাইদ শহীদ হয়েছে, এবং তার যে মানে বুক একেবারে সব গুলির সামনে পেতে দিয়েছে, এই দৃশ্যটা তো সারা দেশের মানুষ দেখে কেঁদেছে এবং সাহস পেয়েছে, নতুন করে আন্দোলনে যুক্ত হওয়ার সাহস পেয়েছে। তো এরকম প্রতিদিনই এত এত ঘটনা। রাতের বেলা ওই দিন রাতেই বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে কিন্তু ছাত্রলীগকে বিতাড়িত করেছে, প্রত্যাখ্যান করেছে সাধারণ শিক্ষার্থীরা সকল বিশ্ববিদ্যালয়গুলোর হল থেকে। এরপরের দিন হল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হল ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে। তো এরকম আসলে ডে টু ডে ঘটনা আছে। আমি নিজে বিশেষত আমি বলবো যে 19শে জুলাই যেখানে আমি ছিলাম, যাত্রাবাড়ি এই রুটে, চিটাগাং রুটে ছিলাম আমি, সেখানে হেলিকপ্টার, পুলিশ র্যাব এবং হলো একেবারে সরাসরি গুলি করেছে, আমার চোখের সামনেই 25-30 জন কিন্তু স্পটে পড়ে গেছেন। তো এই দৃশ্যটা চোখের সামনে ভাসে যে অতর্কিত কোনো মানে সংকেত ছাড়া জাস্ট অতর্কিতভাবে এসে হেলিকপ্টার থেকে এবং সামনে থেকে পুলিশ র্যাবের গাড়ি থেকে গুলি করা হয়েছে, একেবারে চোখের সামনে মানুষগুলো পড়ে গেল। এটা আসলে চিন্তা করলে বেশ অন্যরকম মনে হয় যে আমিও মরে যেতে পারতাম, আল্লাহ বাঁচায় রাখছেন। তো এরপরে আমরা কয়েকজন মিলে আমার স্কুলের এক শিক্ষিকার বাসায় গিয়ে আশ্রয় নিয়েছিলাম। সেখানে এসে ছাত্রলীগ পুলিশ বাসায় এসে খুঁজে গেছে যে কেউ আছে কিনা। তো ভাগ্য ভালো ছিল যে বাড়ির গেট লাগিয়ে দারোয়ানও ছিল না, তো গেটে বাইরে করে পরে তারা চলে গেছে, গেটে ধাক্কাধাক্কি করে। এরপরে কিন্তু 3 ঘন্টা গুলি চলার পরে কিন্তু আবারও লোকজন রাস্তায় নামছে, যেটা আমার কাছে মানে একটা ভিন্ন ব্যাপার ছিল যে সেখানে স্পটে 25-30 জন, জাস্ট শুরুতেই কতজন পরে মারা গেছে আমরা জানি না, তো স্পটে একেবারে ইনিশিয়ালি 25-30 জন, তার সেই জায়গায় আপনার ওই মানুষজন 3 ঘন্টা গুলিগোলা চলার পরে আবারও নামতেছে, একটা ভিন্ন মুহূর্ত। আসলে এইরকম দৃশ্য দেখতে পারবো এটা কখনো ভাবিনি। আর 5ই আগস্টে এসে মনে পড়ে যে আমি নিজে মাথায় গুলিবিদ্ধ, স্নাইপার শটে মাথায় গুলিবিদ্ধ আহতদেরকে হাসপাতালে, অনাবিল হাসপাতাল কাজলা ফুটওভার ব্রিজের এখানে, আমরা মানে সাথেই ছিলাম, রাস্তা করে দিচ্ছিলাম যাতে হসপিটালে যায়। সবাই কান্নাকাটি করতেছিলাম, কিন্তু আমরা কেউ যাই নাই, মাঠ ছেড়ে যাই নাই। আমরা একের পর এক সবাই সামনের দিকে আগাচ্ছিলাম। সো গুলি আসতেছিল কিন্তু কেউ ভয় পাই নাই, কেউ ভীত হই নাই। তো এই দৃশ্যগুলো আসলে মানে বারবার চোখে ভাসে আর কি, কিভাবে করে রক্তাক্ত ওই চেহারাগুলো, ওই লাশ, তারপরে এই মাথায় গুলিবিদ্ধ ছবি, এগুলো আসলে নিজের মানে মনে করলে অন্যরকম একটা মানে নিজের মধ্যে অন্যরকম লাগে। অনেক স্মৃতি এই গণঅভ্যুত্থানের সাথে। কোনটি আপনাকে শক্তি জুগিয়েছিল, সাহস জুগিয়েছিল, আরো বেশি তীব্র বেগে কাজ করবার মানে
আপনার জন্য স্পিড হিসেবে কাজ করেছে, কোন বিষয় ঘটনা এরকম? আমার কাছে প্রথমত বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে যখন ছাত্রলীগকে বিতাড়িত করা হয়, তখন আমি স্পষ্ট বুঝতে পারি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো তখনও তো আওয়ামী লীগ ক্ষমতায়, তো হাসিনা ক্ষমতায়, তো শিক্ষার্থীরা এই ডিসিশন নিয়ে ফেলেছে যে তারা ছাত্রলীগকে আর ক্যাম্পাসে দেখতে চায় না। প্রত্যেক হল প্রভোস্টের কাছ থেকে তারা সাইন নিয়েছে যে হলগুলোতে তারা ছাত্র রাজনীতি দেখতে চায় না। এই যে ব্যাপার, তখন কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে আসলে আর এই এই রাষ্ট্র রাজনীতি ফিরবে না। আরেকটা হলো আবু সাঈদের শহীদ। আবু সাঈদের শহীদ হওয়ার দৃশ্যটা আমার মনে হয় বাংলাদেশের সবাইকে নাড়া দিয়েছে। এই দৃশ্যটা আমি অনেকবার দেখেছি। কারণ হলো যে এইটা যতবার দেখেছি ততবার মনে হয়েছে যে মানে রাস্তায় নেমে মারাই তো যেতে পারি, কিন্তু একটা বীরের মতো মরতে পারা, শহীদ হতে পারা, এটা অনেক বড় অর্জন। তো এই জায়গাগুলো আসলে স্পিরিট দিয়েছে আন্দোলনের নানা আইকনিক মোমেন্টের মধ্যে এটা একটা সবচেয়ে বড় আইকনিক মোমেন্ট আমি মনে করি, যেটা সারা দেশকে উদ্বেলিত করেছে। এছাড়া আমি যেটা বলছিলাম যে টানা 3 ঘন্টা গুলিগোলার পরে যখন মানুষজন নামলো, এটা আমার জন্য হিউজ বোস্ট আপ ছিল। আমি কখনোই ভাবি নাই যে 3 ঘন্টা গুলিগোলার পরে এতগুলো মানুষ স্পটে শহীদ হয়ে যাওয়ার পরেও লোকজন নামবে, আবারও নেমেছে মানুষজন। এরপরে আমি মানে ওই ঘটনা আমাকে অনেক বেশি বুস্ট আপ করেছে যে না, এই মানুষজনকে থামানো যাবে না, মানুষজন ডিটারমাইন্ড, আর আমাদেরকে আর থামাতে পারবে না কেউ। তো এই মোমেন্টগুলো আসলে এখন মনে পড়ছে। সাদিক কায়েম এস এম ফরহাদের সাথে কোনো প্রেক্ষাপট পড়ে? এই পুরো মুভমেন্টে আসলে সাদিক কায়েম এস এম ফরহাদ একটা ইন্টিগ্রাল পার্ট। কারণ 5ই জুন যখন আন্দোলনটা শুরু হয়, আমি প্রথমেই এস এম ফরহাদ আমাকে ফোন দেয়, তখন ও বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, যে ভাই আমরা কী করব, আন্দোলনে কোটা তো এখন আবার নতুন করে পুনর্বহাল হচ্ছে, তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা তো নামতেছে এবং আন্দোলনে যারা আছে ওরা সবাই যোগাযোগ করতেছে বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাথে, তো আমরা কি করব? আমরা তখন আমাদের কথা ছিল যে ন্যায়সঙ্গত সকল দাবিতে তো আমরা সবসময় পাশে ছিলাম, তো আমরা পাশে ছিলাম, আমরা থাকবো, আন্দোলনে থাকবো। তো এই পুরো মুভমেন্ট জুড়ে সাদিক ফরহাদের সাথে অসংখ্য কথা হয়েছে, অসংখ্যবার নানা পলিসি নির্ধারণের ক্ষেত্রে ওদেরকে আমার দিক থেকে পরামর্শ দেয়া, তারপরে নানা বিষয়ে ওরা পরামর্শ নিয়েছে, আলাপ করেছি। তো এই পুরো মুভমেন্টে বিশেষত 14 তারিখ থেকে আপনার ডিজিটাল ব্ল্যাকআউটের আগ পর্যন্ত এই সময়টাতে একেবারে কন্টিনিউয়াস অনলাইন মিটিং, তারপরে টেলিগ্রামে কথা হওয়া, হোয়াটসঅ্যাপে কথা হওয়া কন্টিনিউয়াস হয়েছে এই কিছুক্ষণ পর। তারপরে আবার যখন ইন্টারনেট ফিরে আসলো, তারপর থেকে আবার কন্টিনিউয়াস আমাদের কথা হয়েছে যে আমরা কি করব, কি বিষয়। আমাদের একটা গ্রুপও ছিল, টেলিগ্রাম গ্রুপ, ওই টেলিগ্রাম গ্রুপে আমরা আলাপ করতাম। হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আলাপ করতাম। তো একেবারে নিয়মিত যোগাযোগ ছিল। ওই সময় দায়িত্বে ছিলেন? আমি ওই সময় শিবিরের কোনো দায়িত্বে ছিলাম না। আমি শিবির থেকে বের হয়েছি বেশ অনেক আগেই, যেহেতু আমি 19 সালে শিবিরের সভাপতি ছিলাম। 20 সালে আমি কেন্দ্রে শিবিরের শিক্ষা ও মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক ছিলাম। তো 20 সালে আমি বের হয়ে যাই। তারপরে বিশ্ববিদ্যালয়ের সাবেক হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের বর্তমানদের সাথে সবসময় যোগাযোগ ছিল, নানা বিষয়ে পরামর্শ আদান প্রদান, সহযোগিতা, এটা আমাদের মধ্যে চলমান ছিল। নেট যখন বন্ধ করে দেওয়া হয়, ইন্টারনেট ব্লক আউট হয়, যখন ওই সময় কিভাবে যোগাযোগ করেছেন, কিভাবে আন্দোলনে ভূমিকা রেখেছেন, মানে প্রক্রিয়াটা কি ছিল? ওই সময় আমাদের মধ্যে বেসিক্যালি আমরা অফলাইনেই কথা বলেছি, যেহেতু বাধ্য হয়ে অফলাইনে কথা বলা ছাড়া কোনো উপায় ছিল না। তো ওই সময় আমরা অফলাইনেই কথা বলেছি। এছাড়া একটা মেসেঞ্জার অ্যাপের মতো ছিল, যেটার মধ্যে মেসেজ চালাচালি করা যেত, মেসেজ আদান প্রদান করা যেত, ওইটা আমরা করেছি আর কি। কিন্তু বেশিরভাগ কথা আসলে তখন আমাদেরকে অফলাইনেই বলতে হয়েছে। আমরা তখন ওই অফলাইনে কথা বলেছি, কারণ তখন আর আমাদের মধ্যে আসলে ভয়ের কিছু ছিল না। কারণ আপনি জানেন যে 18-19 তারিখে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, 18 তারিখে যে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে এবং 18-19 সারা দেশেই কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড ঘটেছে। তারপরে থেকে তো কারফিউ জারি হয়েছে। তো আমরা তো ভেবেছি যে আর তো মানে হারানোর কিছু নাই, এবং এই সারা দেশের মানুষই তো ওই চিন্তায় চলে আসছে যে কি হবে আর, কিন্তু একে সরানো লাগবে। তো এই যে জায়গা, এই জায়গা থেকে আমরা আসলে আর ওই ভয়ের মধ্যে ছিলাম না। আমরা রেগুলার এই আন্দোলনটা কিভাবে সামনে আগায় নেওয়া যায় এই ব্যাপারে চিন্তা ভাবনা করেছি।
প্রসঙ্গে আসি, অন্যতম আরেকজন বলা যায় জুলাই বিপ্লবী সমন্বয়ক ছিলেন আব্দুল কাদির। তিনি মাঝে মাঝে কিছু তথ্য সোশ্যাল মিডিয়াতে দেন, পোস্ট করেন, যার মাধ্যমে অনেক রকম আলোচনা সমালোচনা বেশ হয়। এই নিয়ে ওই সময় আসলে কাদিরের ভূমিকা কেমন ছিল? আব্দুল কাদেরের ভূমিকা ছিল, সে আন্দোলনে অনেক শক্ত ভূমিকা রেখেছে। কারণ 9 দফা যেহেতু তার নামে গিয়েছে এবং 9 দফার কারণে তাকে তো একটা রিস্ক বহন করতে হয়েছে, একটা ঝুঁকি বহন করতে হয়েছে। কিন্তু এই 9 দফা প্রস্তুতির সাথে অনেকে জড়িত ছিল। এই 9 দফা প্রস্তুত করতে গিয়ে অনেক স্টেক হোল্ডারের সাথে আলাপ করে কিন্তু এই 9 দফা প্রস্তুত করা হয়েছে। তারপরে প্রেস রিলিজটা তার নামে গিয়েছে। এটা সংবাদ মাধ্যমে পৌঁছে দেওয়া থেকে শুরু করে এই যে ওই সময়ে যেহেতু ইন্টারনেট ছিল না, এই যে পুরো ঝুঁকিটা কিন্তু বহন করতে হয়েছে শিবিরকে। শিবির এই সংবাদ মাধ্যমে পৌঁছে দেয়া, এইটা নিউজে নিয়ে আসা এবং মোবাইলে মেসেজ করা, এই দায়িত্বগুলো পালন করতে হয়েছে শিবিরকে। কাদের সেই ঝুঁকিটা বহন করেছে সামনে এসে এটা ফেস করার। সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো যে এই 9 দফাটা অনেক স্টেক হোল্ডারের মানে চিন্তার ফসল, এবং সেখানে কাদের একটা ইনস্ট্রুমেন্টাল রোল প্লে করেছে। নাহিদ, আসিফ, মাহফুজরা তখন কি জানতো আপনাদের কি শিবির হিসেবে চিনতো তারা? ওরা তো আমাদেরকে শিবির হিসেবেই চিনতো। ওরা এসেছে তো শিবিরের কাছেই। ক্যাম্পাসে অ্যাক্টিভিস্ট যারা ছিল, যারা এই অন্যায় জুলুম বিরোধী অ্যাক্টিভিজম করতো, তাদের প্রত্যেকের সাথে কম বেশি শিবিরের জানাশোনা ছিল, পরিচিতি ছিল, আমার সাথেও ছিল। এবং তারা তখন শিবির কোনো একটা ফ্যাক্টর হয়নি, শিবির আন্দোলনের অন্যতম শরীর হিসেবে তারাও আপনাদেরকে জানতো, চিনতো, তাই তো? তারা তো শিবিরকে চিনতো, শিবিরের কাছেই তো তারা এসেছে। তারা সহযোগিতা তো আমার কাছে চাইতে আসেনি, সাদিক কায়েমের কাছে না, শিবিরের সভাপতির কাছে চাইতে এসেছে। ওই পরিচয়টা তার জন্য গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে শিবির স্বাভাবিকভাবেই ক্যাম্পাসে যে পরিবেশের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে, তখন তো আমাদেরকে কাজ করতে হয়েছে নীরবে। সো এই নীরবে কাজ করতে গিয়ে আমাদেরকে সবসময় ক্যাম্পাসের ছাত্রদের অধিকারের পক্ষে আমরা সবসময় সরব ছিলাম। এই আমাদের যারাই ছিল তারা সকল আন্দোলনে অংশগ্রহণ করত। তো এইটা তো ওরা জানতো, তারা আমাদের সাথে কথা বলেছে। আমরা লোকবল দিয়ে, আমাদের অর্থনৈতিক জায়গা থেকে সহযোগিতা করে নানাভাবে কিন্তু শিবির এই আন্দোলনে সহায়তা করে গেছে।